স্নিগ্ধ সকাল, চোখ ধাঁধানো গোলাপের বাগান, চারদিকে গোলাপের মাতাল করা সুবাস। যতদূর চোখ যায় শুধু রক্ত লাল গোলাপের সমাহার। বাগানের শেষ প্রান্তে দেখা যাচ্ছে সূর্যিমামার অর্ধেক অবয়ব। সেদিক দিয়ে হেঁটে আসছে এক গোলাপ রাজ্যের রাজকুমারী। পরনে তার শুভ্র রঙের পোশাক, যা পা পর্যন্ত আবৃত। লম্বা জামাটা দু হাতে হালকা উঁচু করে ভেজা সবুজ নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে আসছে। এই সবুজ লালের সাম্রাজ্যের শুভ্র রংটা যেন অন্ধকার আকাশের বুকে জ্বলন্ত তারার মতো জ্বলজ্বল করছে। কিছু দূর এগিয়ে আসতে রাজকুমারী দেখা পায় তার স্বপ্নের রাজকুমার রে। গোলাপ বাগানের ঠিক মধ্যস্থানে সে দাঁড়িয়েছিল। রাজকুমারকে দেখে রাজকুমারী উল্টো দিকে ঘুরে দৌড়াতে থাকে। তাকে ধরতে পেছন পেছন ছুটে রাজকুমারও। সকালের শিশিরে ভেজা নরম সবুজ স্নিগ্ধ ঘাসের ওপর দিয়ে আলতো পায়ে দৌড়ে পালাচ্ছে রাজকুমারী। তার পায়ে বিদ্যমান নুপুরের ঝিনিঝিনি আওয়াজে চারদিক মুখরিত হয়ে উঠছে। কিছু দূর যেতেই রাজকুমার রাজকুমারীকে ধরে ফেলে, হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এখন বর্তমানে রাজকুমারী চোখ বন্ধ করে রাজকুমারের বুকে অবস্থান করছে। পাশ থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে রাজকুমার সেটা রাজকুমারীর কানের পিছে গেঁথে দিল। রাজকুমারী চোখ মেলে তাকালো সামনে দাঁড়ানো রাজকুমারের পানে। এটা তার স্বপ্নের পুরুষ, যাকে দেখে হাজারবার মন হারায় রাজকুমারী। নিজের মনে ছোট্ট কুঠুরিটা হাজারো স্বপ্নে সাজিয়েছে এই পুরুষটাকে ঘিরে। প্রেম, ভালোবাসা, মায়া এবং মোহ দিয়ে পরিপূর্ণ সেই কুঠুরি রাজকুমারীর চোখে ঘোর। ঠিক এমন সময় হঠাৎ রাজকুমার তার মুখটা এগিয়ে আনতে লাগলো রাজকুমারীর দিকে। দুজনেই অষ্টপ্রায় একে অপরের সাথে সুই সুই এমন জায়গায় অবস্থান করছে, সেটা দেখে অবশেষে চোখ বন্ধ করে ফেলল রাজকুমারী। তপ্ত শ্বাস আছড়ে পড়ছে একে অপরের চোখে মুখে। ওষ্ঠে ওষ্ঠ মিলিত হবে ঠিক এমন সময় অ্যালার্মের কর্কশ শব্দে হকচকিয়ে উঠে বসল পিহু। হতবম্ব নজরে ডানে বামে তাকালো, তখনও বিকট আওয়াজে অ্যালার্ম বেজেই চলেছে। পিহু আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করলো একবার। কোথায় গেল রাজকুমার, পিহুর স্বপ্নের পুরুষ, আর কোথায় বা গেল সেই চোখ ধাঁধানো গোলাপের রাজ্য? ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড ঝিম মেরে বসে রইল পিহু। কিছুক্ষণ পর বুঝতে পারল সে স্বপ্ন দেখছিল। ব্যাপারটা বুঝে আসতেই দু হাতে মাথা চেপে ধরে পিহু। উফ, আবার 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 সেই স্বপ্ন। আর এবারও স্বপ্নটা পুরো দেখার আগেই ঘুম ভেঙে গেল। বিগত কয়েক বছর ধরে এই যন্ত্রণা ভুগছে পিহু। যখন থেকে ভালোবাসা নামক জিনিসটা উপলব্ধি করতে শিখেছে, যখন থেকে পিহুর ছোট্ট মনের আঙ্গিনার ভালোবাসা নামক পাখিটা বাসা বেঁধেছে, তখন থেকেই এই স্বপ্ন দেখে আসছে পিহু। কিন্তু আফসোস, কোনোদিনও স্বপ্নটা পূর্ণ দেখতে পারল না। তার আগেই কোনো না কোনোভাবে ঘুমটা ভেঙে যায়, যাবেই না ভাই কেন? মনে চাইলে কারোর সাথে কথা বলবে, না হলে রোবটের মতো দাঁড়িয়ে থাকবে। কেউ মেরেও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করাতে পারবে না। ছোট্ট পিহু কিনা ওই দত্ত দানবটার প্রেমে পড়েছে, যে কিনা পিহুর থেকে শুনে শুনে 7 বছরের বড়। সামনে থাকলে তো ভালো ব্যবহার করে না, এই স্বপ্নে যাই একটু সুন্দর ব্যবহার করে সেটাও যেন এই ঘুমের সহ্য হয় না। সুন্দর মুহূর্তটা উপভোগ করার আগে স্বপ্নটা ভেঙে যায়। কেমন ক্ষতি হতো আর একটু ঘুমটা থাকলে, তাহলে পরের রোমান্সকর দৃশ্যটা তো পিহু উপভোগ করতে পারত। বাস্তবে তো
আর এই মুহূর্ত কখনো উপভোগ করতে পারবে না। পিহু স্বপ্নেই নিজের সুখ পূরণ করত। রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছে পিহুর। পুরো পৃথিবীটাই পিহুর কাছে নিজের শত্রু মনে হচ্ছে। গাড় ঘুরিয়ে একবার তাকালো বেডের পাশের টেবিলের ওপর রাখা টেবিল ক্লকটার দিকে, যা এখনও অবিরাম শব্দে বেজেই যাচ্ছে। আপাতত এটাকে পিহুর কাছে নিজের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছে। এইটার জন্য এই সুন্দর স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে পারল না পিহু। রাগে দুঃখে টেবিল ক্লকটাকে নিয়ে আছাড় মারতে উদ্যক্ত হয়েও থেমে গেল। এটা পিহুর মা জননীর বিশ্বস্ত সঙ্গী। এটা দিয়েই মা জননী প্রতিদিন পিহুকে ঘুম থেকে টেনে তোলেন। তাই এটা ভাঙলে পিহুর পিঠও যে আস্ত থাকবে না, সেটা পিহু খুব ভালো করেই জানে। তাই অ্যালার্ম বন্ধ করে সযত্নে যেখানে ছিল ক্লকটা আবার সেখানে রেখে দিল। অবশ্য সকাল হয়ে গেছে, ক্লকটারই বা দোষ দিয়ে কী লাভ। ক্লকটা টেবিলে রেখে পিহু নিজের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। একটা নখ কামড়ে মন করার চেষ্টা করলো, চাদর কি রাতে আমি গায়ে নিয়েছিলাম? কিন্তু কখন? ভাবনা চিন্তা করে দেখে না, চাদরবিহীন রাতে ঘুমিয়েছিল পিহু। তাহলে কে দিতে পারে ভাবতে থাকে পিহু। কিন্তু কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে ভাবে মা দিয়ে গেছে হয়তো। এটা নিয়ে পিহু আর বেশি মাথা ঘামালো না। গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে নিচে নামতে পা বাড়ালো। কিন্তু ওই যে দুর্ভাগ্য যে পিহুর মায়ের পেটের যমজ বোন পিহুর পিছুই ছাড়ে না। নিচে এক পা রাখতেই চাদরের সাথে পা পিছিয়ে শব্দ করে ফ্লোরে পড়ে গেল। ব্যাস, এটারই বাকি ছিল। পড়ে গিয়েই পিহু দেয় এক গং বিদায়ক চিৎকার। পিহুর চিৎকার শুনে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো বাসার সবাই। সবার আগে দৌড়ে এলেন পিহুর বাবা আসলাম সাহেব। পিহু যে তার চোখের মণি, একমাত্র আদরের মেয়ে। মেয়ের গায়ে এক চোল পরিমাণ আঁচড়ও তিনি সহ্য করতে পারেন না। আসলাম সাহেবের পিছন পিছন এসেছে পিহুর মা পিয়াসা বেগম আর ভাই পয়াস। রুমে ঢুকেই আসলাম সাহেব মেয়ের কাছে ছুটে এলেন। চাদর সরিয়ে টেনে তুললেন মেয়েকে। হাতের কনুইতে ছিল গেছে আর হাতুটে ব্যথা পেয়েছে পিহু। এটুকু সময়ে কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। বাবাকে দেখে পিহুর আহ্লাদ আরও বেড়ে গেল। পিহুর বাবাই তো একমাত্র জায়গা যার কাছে পিহু নিজের আহ্লাদ প্রকাশ করতে পারে, যে মানুষটা কখনো বিরক্তি বোধ করে না। এদিকে স্বপ্ন পুরোপুরি না দেখার দুঃখে অন্যদিকে পড়ে গিয়ে ব্যথা, সব মিলিয়ে পিহুর কান্নার মাত্রা আরও বেড়ে গেল। বাবার বুকে মুখ গুজে ব্যা ব্যা করে কেঁদে দিল পিহু, যেন কেঁদেই আজ সব দুঃখ ভাসিয়ে দিবে। মেয়ের এই অতিরিক্ত অভিনয় দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন পিয়াসা বেগম। মেয়েটা পাক্কা অভিনেত্রী হয়েছে। একটু কিছু হয়েছে কি হয়নি এমন অভিনয় শুরু করে দেয় যে পুরো বাড়ি মাথায় তুলে নেয়। ছোটোখাটো একটা অজুহাত পেলেই এমনভাবে কান্না শুরু করে যেন 5 বছরের বাচ্চা থেকে তার প্রিয় খেলনা কেড়ে নেওয়া হয়েছে। তাই সে হাত পা ধাপিয়ে কাঁদছে। আর তাকে আশকারা দেওয়ার জন্য আছে তার বাবা। এই লোকের আশকারাতেই মেয়েটা বড় হলো না, আস্ত একটা বলদ তৈরি হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখে নিল তিনি। আলমারির দিকে যেতে যেতে বললেন, তোমাদের বাপ বেটির অভিনয় শেষ হলে এবার নিচে থেকে উঠে বিছানায় বসো। আমি মলম দিয়ে যাচ্ছি, মলমটা লাগিয়ে দিও। মায়ের কথা শুনে হঠাৎ কান্না থামিয়ে দিল পিহু। মায়ের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, তুমি কেমন মা? হ্যাঁ, তোমার মেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, আর তুমি শোক পালন না করে কাজে ব্যস্ত আছো। তুমি আমাকে একটুও ভালোবাসো না আম্মু? হ্যাঁ, বাসি না তো, কারণ এখানে এমন কিছু হয়নি যে আমাকে কেঁদে কেটে বুক ভাসাতে হবে। খাট থেকে পড়ে গেছিস, হাতে পায়ে ছিলে গেছে, মলম লাগালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে এমন নাটক শুরু হয়েছে মনে হচ্ছে যেন সিনেমা চলছে। পিয়াসা বেগমকে থামাতে আসলাম সাহেব বলে উঠলেন, থামবে তুমি? আমার মেয়েটা ব্যথা পেয়েছে আর তুমি ওকে তখন থেকে বকে যাচ্ছ।
তোমার শোক না লাগলে যাও, আমার মেয়ের জন্য আমি আছি। মায়ের সাথে কথা বলতে গিয়ে পিহু তো ভুলেই গিয়েছিল কান্নার কথা। বাবার কথাই এখন মনে পড়ল। তাই কাল বিলম্ব না করে বাবার বুকে মুখ গুজে যেখান থেকে কান্না বন্ধ করেছিল আবার সেখান থেকে শুরু করলো। মেয়ের অভিনয় দেখে পিয়াসা প্রচণ্ড বিরক্ত। ড্রয়ার থেকে ব্যথার মলমটা বের করে এগিয়ে দিয়ে বললেন, অভিনয় শেষ হলে এটা লাগিয়ে দিও, আমি গেলাম বলেই রুম থেকে বেরিয়ে চলে গেলেন। এই পাগলের আশেপাশে থাকলে পিয়াসার নিজেকেই পাগল পাগল লাগে। এমন অর্ধবুদ্ধি সম্পূর্ণ মেয়ে নিয়ে যে পিয়াসা কি করবে সেটা ভেবেই গলা শুকিয়ে যায়। দুশ্চিন্তার শেষ নেই পিয়াসার। এই মেয়ের বিয়ে দেবেও কিভাবে? আপন মনে মেয়েকে বকতে বকতে নিচে নেমে যায়। প্রয়াস এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বোনের নাটক দেখছিল। পিহুর এই অতিরিক্ত অভিনয় দেখে মনে মনে হাসল। মেয়েটা বাচ্চাই রয়ে গেছে, বড় আর হলো না। ভাবতে ভাবতে এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে বলল, অনেক হয়েছে, এবার তো থাম। মা আজ মোরগ পোলাও রান্না করেছে, এখন তুই যদি কান্না করতে থাকিস তাহলে আমি কিন্তু সব গিয়ে খেয়ে ফেলবো, তোর জন্য কিছুই রাখবো না। তখন কি প্রয়াসের কথা শেষ হবার আগেই পিহু দিল ভোর দৌড়। কিসের কান্না, কিসের কি, যা কিছু হয়ে যাক না কেন মোরগ পোলাও পিহু মিস করতে নারাজ। নামতে নামতে নিচে নিজেই বকবক করতে থাকে, কত খারাপ, আমার মোরগ পোলাও খেতে চায়, আমাকে কেউ দেখতে পারে না, কেউ আমার বন্ধু না, শুধু আমার মোরগ পোলাও আর চকলেট কেক ছাড়া তোরা দুজনেই তো আমার বন্ধু। মেয়েকে এভাবে নামতে দেখে চিন্তিত আসলাম সাহেব মলমটা হাতে নিয়ে নিচে নেমে আসেন। প্রয়াস আসে বাবার পিছন পিছন। সে জানে তার বোন এখন কি করছে। নিশ্চিত নিচে গিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হলেও তো তাই। পিহু নিচে এসেই লেগ পিস দুটো আগে ভাগে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এমনভাবে খাচ্ছে যেন কত জন্মের অভুক্ত। আসলে পিহু একটু পেটুক টাইপের, আর মোরগ পোলাও তার সবচেয়ে পছন্দের খাবার। নিচে নেমে আসলাম সাহেব মেয়ের পাশে বসে হাতটা টেনে নিয়ে মলম লাগিয়ে দিলেন। মেয়েটা যে বড্ড অবুঝ, নিজের খেয়াল একদমই রাখে না। খাওয়া শেষে রুমে এসে আবার মন মরা হয়ে বসে আছে পিহু। স্বপ্ন পুরো না দেখার শখ এখনও কাটেনি। মন খারাপের মাঝে হঠাৎ পিহু খেয়াল করলো বাইরে বৃষ্টি হচ্ছে। মুহূর্তের মধ্যে শুরু হলো ভারী বর্ষণ। দৌড়ে বেলকুনিতে এসে বৃষ্টি দেখতে লাগলো পিহু। কিন্তু এই ঝুম বৃষ্টিতে বেলকুনিতে দাঁড়িয়ে কি বৃষ্টির আনন্দ উপভোগ করা যায়? যায় না তো। আর পিহুর জন্য তো এটা লবণ ছাড়া তরকারির মতো। তাই দিক বেদিক ভুলে ছুট লাগালো ছাদের দিকে। এক দৌড়ে সোজা ছাদে এসে থামলো। বৃষ্টির জন্য আশপাশ খুব ভালো করে দেখা যাচ্ছে না। এমন ঝুম বৃষ্টিকে পরোয়া না করে ছাদের মধ্যভাগে এসে দাঁড়ালো পিহু। দু হাত মিলে দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টি একটা ফোঁটা অনুভব করতে লাগলো। কি দারুণ অনুভূতি। কিছুক্ষণ পর চোখ খুলে পুরো ছাদ জুড়ে দৌড়াতে থাকলো। ছাদে আটকে থাকা বৃষ্টির পানিতে লাফালাফি করতে বেশ লাগছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ মধুর ধ্বনিত মতো শোনাচ্ছে। বৃষ্টি ভিজে পুরো জুবুথুবু অবস্থা পিহুর, তবু কোনো থামাথামি নেই। ফর্সা শরীরে বৃষ্টির ঠান্ডা পানিতে ভেজায় আরও বেশি ফর্সা লাগছে। এ যেন আকাশ থেকে নেমে আসা কোনো স্নিগ্ধ পরী। দূর থেকে কেউ একজন গভীর চোখে পর্যবেক্ষণ করছে পিহুকে। অনেক আগে থেকেই অপেক্ষা করছে এখানে, যেন সে জানে বৃষ্টি নামতেই পিহু ছাদে ছুটে চলে আসবে। হলেও তাই। পিহু ছাদে আসতেই তাকে দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছে সে। চোখে তার এক রাস মুগ্ধতা। মুগ্ধ চোখে চেয়ে দেখছে আকাশ থেকে নেমে আসা এক স্নিগ্ধ পরীটাকে। ঠোঁটের কোণে তার মৃদু হাসি। হালকা এসে আপন মনে বিড়বিড় করে বলল, আমি এসে গেছি জান, তোকে না দেখে থাকতেই পারছিলাম না। এক একটা সেকেন্ড বিষাক্ত মনে হচ্ছিল, তাই চলে এলাম।
চমকের জন্য তৈরি থাকিস। পুরো বাড়ির আনাচে কানাচে খোঁজাখুঁজির অভিযান চালিয়েছে পিয়াসা বেগম। খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে দৃষ্টি বিচরণ চালাচ্ছেন। পিয়াসা বেগমকে এমন চিরুনি তল্লাশি করতে দেখে এগিয়ে আসলেন পিয়াসা বেগমের বড় জা সেলিনা বেগম। বউ খুঁজকে জিজ্ঞেস করলেন, এমন পাগলের মতো করে কি খুঁজছিস পিয়াসা? কিছু কি হারিয়ে গেছে? কি নয় ভাবি, বলো কাকে খুঁজছি। আচ্ছা বেশ, বল কাকে খুঁজছিস? কাকে আবার? পিহুকে খুঁজছি। সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না। গেল কোথায় মেয়েটা, তাও আবার এই বৃষ্টির মধ্যে? পিয়াসা বেগমের কণ্ঠ স্পষ্ট দুশ্চিন্তার আভাস। সেলিনা বেগম সাহস দিয়ে বললেন, আছে কোথাও হয়তো। ও আবার যে বিচ্ছু, দেখ বাড়ির কোন কোনায় লুকিয়ে আছে। এই জন্যই তো বাড়ির কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছি। দুজনেই কথার মাঝেই সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে দেখে গেল পিহুকে। বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে গেছে মেয়েটা। পিহুকে নিচে নামতে দেখে সেলিনা বেগম বললেন, ওই তো পিহু, সারা বাড়ি খুঁজে পাচ্ছিলি না? আর দেখ মেয়ে কেমন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে এসেছে। জায়ের কথা শুনে গা ঘুরিয়ে ওপরে তাকালেন পিয়াসা। পিহুকে ভেজা অবস্থায় নামতে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেলেন। এই মেয়ে বৃষ্টি পানি একদম সহ্য করতে পারে না। একটু বৃষ্টিতে ভিজলেই সাথে সাথে জ্বর বাঁধিয়ে ফেলে। আর সে কিনা বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে নিচে আসছে। মেয়ের কাছে এসেই নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা মুছে দিয়ে লাগলেন পিয়াসা বেগম। সেই সাথে নন স্টপ বকুনি, এই তোর কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? জানিস বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, তবু কেন ভিজেছিস? মানে বাদরামি স্বভাব তোর ইহকালেও যাবে না, তাই না? একবার শুধু জ্বর আসুক, তারপর তোকে দেখাবো মজা। মাকে বকতে দেখে পিহুর মনটা খারাপ হয়ে গেল। এত বকার কি আছে? পিহু না হয় একটু বৃষ্টিতে ভিজেইছে, তাই বলে কি এত বকতে হবে? ঘাড় ঘুরিয়ে করুণ দৃষ্টিতে তাকালো পিহুর বড় মার দিকে। চোখের ইশারায় বোঝালো, বড় মা আমাকে এই বোকার হাত থেকে বাঁচাও। পিহুর ইশারা বুঝতে পেয়ে সেলিনা বেগম এগিয়ে এসে বললেন, এত বকছিস কেন বাবা? বাচ্চা মানুষ, না হয় একটু বৃষ্টিতে ভিজেছে, তার জন্য এত বকতে হবে কেন? জ্বর আসলে আমি ওর সেবা করব, তাও তুই বকিস না। বলেই তিনি পিহুর একটা বাহু ধরে ওর ঘরে নিয়ে গেলেন। যেতে যেতে ফিসফিস করে কিছু বললেনও। সেদিকে কয়েক পল হতাশার চোখে চেয়ে রইলেন পিয়াসা বেগম। সবার আদরে আদরে মেয়েটা এমন হয়ে গেছে, কেউ শাসনই করতে দেয় না। পিহুর প্রতি পরিবারের সবার এত আদরের যথেষ্ট কারণও আছে। চলুন তার আগে সবার পরিচয় দেওয়া যাক। পিহুর বাবারা দুই ভাই, আসলাম শিকদার আর তাওহিদ শিকদার। তাদের কোনো বোন নেই। তাওহিদ সাহেবের একটা ছেলের নাম সাগর, সেই এই বাড়ির বড় ছেলে। আর আসলাম সাহেবের দুই ছেলে মেয়ে, পিহু আর পয়াস। আবার অপরদিকে পিয়াসা বেগমেরা দুই ভাই এক বোন। পিয়াসা দুই ভাইয়ের ছোট। বড় ভাই শৌফিক শেখ, তার একটাই ছেলে তুরান, আর ছোট ভাই শাহিদ শেখ, তার দুই ছেলে মেয়ে তিয়াস আর তাহমিনা। এই হলো পরিচয় পর্ব। এখন পিহুর বাবার বাড়ির দিকে থেকে দেখতে গেলে সে বংশের একমাত্র মেয়ে, আর নানু বাড়ির দিক থেকে দেখতে গেলে পিহুও বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তাই দুই বাড়ির সবাই পিহুকে একটু বেশি আদর করে। পিহুকে রুমে নিয়ে এসে আলমারি থেকে জামা কাপড় বের করতে গেলেন সেলিনা বেগম। মেয়েটার ভিজে নাজেহাল অবস্থা। আজ পাক্কা রাতে জ্বর আসবে, তার কোনো মাফ নেই। শরীরও হালকা গরম হতে শুরু করেছে। তাড়াতাড়ি জামা কাপড় বদলানো দরকার, সেই ভাবনা মোতাবেক আলমারির সামনে দাঁড়িয়ে দরজা টান দিতে হুড়মুড়িয়ে ভেতরে সব জামা কাপড় সেলিনা বেগম গায়ের ওপর পড়ল। আচমকা এন কাণ্ডে হতবাক সেলিনা বেগম পাথরের মতো জমে রইল কিছুক্ষণ। এদিকে বড় মায়ের ওপর আলমারির ভর্তি জামা কাপড় পরতে দেখে পিহুর মাথায় হাত ভিজে কাপড় দিয়ে ভাবল, হাই রে, এবার বড় মাও নিশ্চিত বকুনি দেবে।
অপরদিকে সেলিনা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মানে ভাবা যায় ইন্টার পড়ুয়া একটা মেয়ে নিজের আলমারি গুছিয়ে রাখা না, এক জামা কাপড় পিছিয়ে পুটলি করে কোনো মতে ঠুসে ঠুসে রেখে দরজা আটকে রেখেছি। ওই অবস্থাতেই সেলিনা বেগম পিছন ঘুরে তিঙ্গ চোখে তাকালেন পিহুর দিকে। তিনি কিছু বলার আগেই পিহু গড় করে বলতে শুরু করলো, সরি 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 বড় মা, সত্যি সরি। আসলে তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি, কত কাজ আমার তো পুরো পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। এত কাজের মধ্যে আলমারি গোছানোর সময় পাইনি। তুমি একটু গুছিয়ে দিয়ে যাও কেমন? গড় করে এতটুকু বলেই একটা জামা টান দিয়ে নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল পিহু। যেন পালালেই শান্তি, তাহলে আর বকা খেতে হবে না। পিহুর যাওয়ার দিকে তাকিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন সেলিনা বেগম। এই মেয়ে জীবনে ভালো হবে না ভাবতে ভাবতে আলমারি গোছাতে লাগলেন। কাজের ফাঁকে নিজেই বিড়বিড় করলেন, এই মেয়েটা আর বড় হলো না, কবে যে এর বুদ্ধি হবে কে জানে। এর বিয়ে দেওয়াই তো সবচেয়ে বড় চিন্তার বিষয়। ওয়াশরুমের ভিতর বীরতিহীন পায়চারি করে চলেছে পিহু। কখন বড় মা যাবে তখন পিহু বের হবে। আজ এমনিতেই সকাল থেকে মনটা খারাপ, আর কারো বকা খেয়ে মন আরও খারাপ করতে চায় না পিহু। মিনিট 10 পায়চারি করে খেয়াল করলো ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। নিশ্চিত হতে কিছুক্ষণ পর দরজা খুলে মাথা বের করে একবার চেক করে নিল, না, রুমে কেউ নেই। বড় মা চলে গেছে বুঝতে পেরে ওয়াশরুম থেকে বের হলো পিহু। ঠিক তখনই কানে ভেসে এলো একাধিক কণ্ঠে বিশৃঙ্খল কিছু আওয়াজ। নিচে ড্রয়িং রুমের সবাই হইচই, হাসি হট্টগোল। কানে আসতেই বুক উচকে গেল পিহুর, সাথে কিছুটা অভিমানও হলো। পিহুকে ছাড়াই সবাই আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। কেমন ক্ষতি হতো পিহু আসা পর্যন্ত অপেক্ষা করলে। অভিমানী মনে নিচের উদ্দেশ্যে হাঁটা দিল পিহু। সিঁড়ির কাছে আসতেই পিহুর পা জোড়া মুহূর্তেই থমকে গেল। চোখে আটকে গেল সোফায় বসে থাকা পরিচিত মানুষটার দিকে। মুখটা দেখতে হৃৎপিণ্ডের ওঠানামার গতি হাজারো গুণ বেড়ে গেল পিহুর। মনে হচ্ছে বুকের ভেতর কেউ যেন বেপরোয়া গতিতে হাতুড়ি পেটাচ্ছে। হবেই না বা কেন? এটাই যে সেই মানুষ যার ওপর পিহুর মন হারিয়েছে বহু আগেই। যতই দেখে দেখার তৃষ্ণা মেটে না, বরং এই তৃষ্ণা যেন আরও বহু গুণ বেড়ে যায়। 6 ফুট লম্বা দেহে জিম করা ফিট শরীরে আকাশি রঙের শার্ট আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। শার্টের হাঁটাটা কোনই পর্যন্ত গোটানো। ফর্সা হাতে কালো ঘড়িটা খুবই আকর্ষণীয় লাগছে। লম্বা নাকটা চেহারার সৌন্দর্য যেন আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। পুরো ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলার ফাঁকে ফাঁকে মিষ্টি করে হাসছে। এই ঠোঁটের হাসি দেখেই তো খুন হয়ে গেছে পিহু। আত্মা বেরিয়ে লোকটার বুকের বাম পাশে আটকে গেছে বহু আগে। সেটা কি এই মানুষটা জানে? নিজের স্বপ্নে পুরুষকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে নিচে নামতে লাগলো পিহু। স্থির চোখের দৃষ্টি কাঙ্ক্ষিত পুরুষের মুখে আটকে আন্দাজে পা বাড়াচ্ছে। নজর ও মনোযোগ সামনে থাকায় পায়ের গতির বেগ হারালো পিহু। আচমকা সিঁড়ি কেনারায় পা দিতে ধপাস করে পড়ে গেল সেখানেই। এদিকে কিছু পড়ে যাওয়ার শব্দ পিছনে ঘুরে তাকালো তুরান। সিঁড়ির শেষ প্রান্তে পিহুকে বসে থাকতে দেখে বুক কুঁচকে ফেলল। ততক্ষণে সাগর দৌড়ে গিয়ে পিহুকে দাঁড় করিয়েছে। আদরে বোনের হাতে পায়ে ব্যস্ত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো যে কোথাও ব্যথা পেল কিনা। পিহু অবশ্য তেমন ব্যথা পায়নি, তবে পিহুর অভিমান হয়েছে। তুরান ভাইয়ের সামনেই পিহু পড়ে গেল, আর তুরান ভাই একবারও এসে ধরল না। তাকে দেখতে গিয়েই তো পিহু পড়ে গেল, তাহলে তার কি দায়িত্ব ছিল না পিহুকে টেনে তোলার? পাষাণ লোক একটা। অভিমান জমল পিহুর মনে। নিজেই প্রতিজ্ঞা করল, এখন থেকে ঠিক 10 মিনিট তুরান ভাইয়ের সাথে কথা বলবে না তো বলবেই না। অবশ্য একবার পিহু ভেবেছিল রুমে চলে যাবে, এই মানুষটার সামনেই থাকবে না। কিন্তু ওই যে বেহায়া মন, এটা যে কিছুতেই মানে না। লেখাপড়ার সুবাদে তুরান ঢাকাতেই থাকে। মাঝে মাঝে যখন ছুটিতে আসে তখনই তাকে একটু দেখতে পায় পিহু।
তাই এই সময়টা রাগ করে তুরান ভাইকে দেখা পিহু মিস করতে পারবে না। তাই খুঁটির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। এদিকে তুরানের যেন পিহুর প্রতি কোনো আগ্রহই নেই। সে তো আপন মনের প্রয়াসের সাথে কথা বলে যাচ্ছে। সেটা দেখে পিহু ছোট্ট মনের অভিমান যেন তড়িৎ গতিতে বেড়ে গেল। তুরান ভাই আসলেই খুব পাষাণ মানুষ। জিম করে করে শরীরের সাথে মনটাকেও দেহের মতো শক্ত বানিয়ে ফেলেছে। পিহুর মনের কথা একটুও বোঝে না, একবারও তাকাচ্ছেও না। রাগ হলো পিহুর, আর অভিমান চেপে রাখতে না পেরে দৌড়ে ওপরে নিজের রুমে চলে গেল। থাকবে না এখানে পিহু, দেখবে না এই লোকটাকেই? কি মনে করে কি পিহু কি তাকে না দেখে থাকতে পারবে না? আলবাত পারবে। ভাবতে ভাবতেই পিহুর নিজের রুমে প্রবেশ করলো। ঘরে ঢুকেই আপন মনে বকতে থাকলো তার প্রাণপ্রিয় তুরান ভাইকে। বাজে লোক, খারাপ লোক, পাষাণ মানব, রাক্ষস, দ্বৈত দানব। আচ্ছা তাই। আচমকা পেছন থেকে তুরানের গলায় আওয়াজ শুনে চমকে পিছন ফিরে চাইল পিহু। তুরান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পিহুকে পিছন ফিরতে দেখে তুরান রুমের ভেতরে আস্তে আস্তে বলল, বাজে লোক, খারাপ লোক, পাষাণ মানব, রাক্ষস, দত্ত দানব, তারপর আর কি উপাধি দিবি দে। আপনি আসলে একটা দন্ত দানব। আপনি খুব বাজে। তা কীভাবে এত বাজে হলাম শুনি? একটু বুঝিয়ে বল। আপনার সামনে আমি পড়ে গেলাম আর আপনি আমাকে উঠালেন না, একবারও এসে জিজ্ঞেস করলেন না যে পিহু ব্যথা পেয়েছিস কি না। আমার কি আর কোনো কাজ নেই নাকি? আয়নায় নিজের শরীর দেখেছিস একবার? পুরোই আটার বস্তা। আমি তো শব্দ শুনে ভাবলাম কোথাও কোনো আটার বস্তা পড়ে গেছে। তারপর তাকিয়ে দেখি তুই। এখন তোর মতো বস্তাকে তুলতে গিয়ে আমি এখনই শহীদ হব নাকি? অকালে প্রাণ হারাবার কোনো শখ নেই আমার। এখনো বিয়ে করিনি আমি। বেশ ভাব নিয়ে কথাগুলো বলল তুরান। কণ্ঠে ছিল উপহাস এবং তাচ্ছিল্য। অপমান বোধে কান গরম হয়ে গেল পিহুর। সে আঙ্গুল তুলে ঝগড়া করার ভঙ্গিতে বলল, দেখুন তুরান ভাই, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আমি অতটাও মোটা নই, মাত্র 47 কেজি ওজন আমার। আর আপনি আমাকে মোটা বললেন কোন লজিকে? আমার লজিক তুই বুঝবি না। বুঝিয়ে বললেও তোর মাথায় ঢুকবে না। তোর মাথায় তো ব্রেন নামক বস্তাটাই নেই। আপনি আসলে খুব বাজে। তখন আপনার জন্যই আমি পড়ে গিয়েছিলাম। আমার পড়ে যাওয়ার জন্য সরাসরি আপনি দায়ী। আর আপনার ওপর যখন এত বড় একটা অপরাধের দায়ভার এসেছে, তখন আপনার উচিত ছিল আমাকে টেনে তোলার, আদর করে জিজ্ঞেস করার যে পিহু তোর কি কোথাও লেগেছে। কিন্তু আপনি তো একেবার তাকিয়েও দেখলেন না। আচ্ছা, আমি দায়ী, তা এই দায়ী ভারটা আমার কাঁধে কিভাবে আসলো? তুরানের এই প্রশ্নের বিপরীতে থমকে গেল পিহু। উপযুক্ত উত্তর তৎক্ষণাৎ মাথায় এলো না। কিভাবে বলবে যে তার তুরান ভাইকে দেখতে দেখতেই পিহু স্লিপ করেছিল। বললে তো মান সম্মান কিছু থাকবে না। এই লোক তো তখন খুব পচাবে পিহুকে। তাই বুদ্ধি করে কথা ঘুরিয়ে ফেল পিহু। ইনিয়ে বিনিয়ে বলল, আপনি আমাদের বাড়ির অতিথি। তো অতিথি এসেছেন তাই দেখছিলাম আর কি, এছাড়াও কিছু না। হয়েছে তোর কানের কাছে কাকা করে, এটাই তো বোঝাতে চাইছিলি যে তুই কাকের বংশধর। প্রমাণ করেছিস, আমি বিশ্বাসও করলাম। প্রমাণ করে তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। খুশি? এবার সর প্রয়াসের ল্যাপটপ এখানে আছে, সেটাই নিতে এসেছি। তোর সাথে বকবক করার কোনো ইচ্ছে নেই আমার। বলেই পাশের টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল তুরান। তুরানের যাওয়ার দিকে তাকিয়ে পিহু মনে করার চেষ্টা করলো যে তুরান কি বলে গেল। নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো, তুরান ভাই বলল আমি জিতে গেছি আর সে হেরে গেছে। যেহেতু আমি জিতেছি তাহলে এটা খুশির বিষয়। কিন্তু আবার বলল আমি কাকের মতো কাকা করি, এটা তো অপমান হলো।
সে আসলে প্রশংসা করলো নাকি অপমান করলো। কথার প্যাসের গোল কধাঁধায় হাবুডুবু খাচ্ছে পিহু। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ভাবনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দরজার আড়াল থেকে পিহু চিন্তামগ্ন মুখটা একবার দেখে নিল তুরান। পিহুকে আপন মনে বিড়বিড় করতে দেখে আলতো হাসল। বোকা মেয়ে, এই সাধারণ কথা পেঁচ লাগিয়ে নিজেই সব গুছিয়ে ফেলেছে। মাথা এদিক ওদিক নাড়িয়ে হাসতে হাসতে নিচে নেমে গেল তুরান। নিচু কণ্ঠে বিড়বিড় করলো, একটা গাধা গল্প, এই মন তোমাকে দিলাম, চলবে।